আমরা অর্গাননের 244 আর 45টা বলবো। আর এই সবিরাম জ্বর, সবিরাম অর্থাৎ ইন্টারমিটেন্ট ফেভারগুলি, এই ইন্টারমিটেন্ট ফেভারগুলি নিয়ে আমি এর কয়েকটা এপিসোড আগেও আলোচনা করা হয়েছে। তাহলে এর শেষ অবস্থায় 244 আর 245 বললে এই ইন্টারমিটেন্ট ফেভার যেটা, এই সম্পর্কে খানিকটা আলোচনা করা হয়ে যায়। যে সকল সবিরাম জ্বর জলাভূমি সমূহে বা পুনঃ পুনঃ জল প্লাবিত জেলা বা দেশাংশ সমূহে স্থানীয় হিসাবে দেখা যায়, বর্ষাকালীন এগুলি দেখা যায়। আমরা অনেক সময় মশার নামে দৌড় দিয়ে, নানান ধরনের নামে দৌড় দিয়ে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই জলাভূমি হচ্ছে মূল কারণ। তারা পুরাতন প্রথায় চিকিৎসকগণকে অনেক কার্য প্রদান করে, অর্থাৎ এই ধরনের রোগীগুলি অ্যালোপ্যাথিতে গেলে তারা ট্রিটমেন্ট করে ইন্টারমিটেন্ট ফেভার। ইন্টারমিটেন্ট ফেভার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট শব্দের অর্থ ওরা কিন্তু কুইনাইন ব্যবহার করে। যখনই জ্বর ছেড়ে দিয়ে আবার কয়েক ঘন্টা বাদে, কিছু ঘন্টা বাদে যখন আবার পুনরাক্রমণ করে, তখন ওরা বুঝে নেয় যে এর মধ্যে মনে হয় ম্যালেরিয়ার জার্ম আছে। তা সে ম্যালেরিয়া পাক আর না পাক, কুইনাইন ঘটিত ওষুধ, কুইনাইন সংমিশ্রিত যে সমস্ত ওষুধগুলি, সেইগুলি তারা ব্যবহার করে জ্বর আরোগ্য করার একটা চেষ্টা করে। অনেক সময় জ্বর কমেও যায়। বলা হচ্ছে, তথাপি সুস্থ লোক যৌবন অবস্থায় জলাভূমি সমূহে অভ্যস্ত হইয়া যাইতে এবং বেশ সুস্থ থাকিতে পারে। অনেক সময় যাদের শরীর স্বাস্থ্য ভালো, জলাভূমিতে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তারা অনেক সময় সহ্য করতে পারে বা সুস্থ থাকে। সবাই আক্রান্ত হয় তা তো নয়। যদি সে নির্দোষ পথ্যাদি পালন করে, অর্থাৎ ম্যানেজমেন্ট যদি ভালো করে, এবং যদি অভাব, ক্লান্তি কিংবা দুষ্ট প্রবৃত্তি সঙ্গ দ্বারা তার শারীরিক অবনতি না ঘটে, অর্থাৎ ম্যানেজমেন্টটা যদি সে ঠিক করে করে, শারীরিক যদি অবনতি না ঘটে, তাহলে সেই জ্বর সাধারণত আর ফিরিয়ে আসে না, সোরা মন্দীভূত হয়ে যায়। স্থানীয় সবিরাম জ্বর অধিক হইলে হয়তো তাহার নূতন আগমনকালে তাহাকে আক্রমণ করিতে পারে। আবার যখন সেই জ্বরের আক্রমণ আসবে, তখন পরের বছর আবার সেই 28 শ্রাবণ মাসে তার জ্বরটা আবার শুরু হয়ে গেল। অনেক রুগীতে তোমরা পাবা যে প্রত্যেক 28 শ্রাবণ মাস আসলে আমার জ্বর। আচ্ছা, কিন্তু সিনকোনা নির্যাসকে উচ্চ শক্তিতে পরিণত করিয়া ইহার অতি অল্প মাত্রাতেই সুব্যবস্থিত জীবন ধারণের প্রথা সহযোগে রোগীকে শীঘ্রই রোগমুক্ত করা যাইতে পারে। যদি শুধু জ্বর নয়, আমি কিন্তু বলছি, চায়না যখন তোমরা পড়বা, চায়নায় কিন্তু একটা কথা বলা আছে, দীর্ঘদিন বাদে বাদে রোগের পুনরাক্রমণ। যে রোগী হোক না কেন, দীর্ঘ সময় বাদে, দীর্ঘদিন বাদে রোগের পুনরাক্রমণ। এরকম যদি হয়, তাহলে আমরা মধ্যবর্তী সময়ে চায়না নাম করে ওষুধটা ব্যবহার করতে পারি, তাহলে পুনরাক্রমণটা আর হয় না। চায়না ব্যবহার করার পরেও যদি পুনরাক্রমণ হয়, তাহলে কিন্তু তোমাকে অ্যান্টিথোরিক মেডিসিন ব্যবহার করতে হবে। চায়না কিন্তু অ্যান্টিথোরিক মেডিসিন নয়। তাহলে অর্গানন যদি তুমি না পড়ো, তাহলে তো তুমি পুরো পদ্ধতি, কোন পথে যাব, কিভাবে ট্রিটমেন্ট করব, এগুলি তোমার হৃদয় অনুভব হবে না। আচ্ছা, এইবার কিন্তু যে সকল ব্যক্তি উপযুক্ত শারীরিক ব্যায়ামাদি এবং স্বাস্থ্যকর মানসিক কার্যে লিপ্ত থাকিয়াও এক বা কয়েক মাত্রা উক্ত প্রকারের ছিনকোনা দ্বারা জলাভূমি জনিত সবিরাম জ্বর হইতে আরোগ্য লাভ করিতে পারে না, যেটা আমি একটু আগে বললাম। চায়না দেওয়ার পরও যে রোগী আরোগ্য হয় না, এ প্রকার ব্যক্তিদের অভ্যন্তরে সোরা পুষ্টি লাভ করিবার চেষ্টা করিয়া রোগের মূল রূপে বর্তমান রইয়াছে, এবং তাহাদের সবিরাম জ্বর জলাভূমিতে থাকিলে সোরানাশক চিকিৎসা ব্যতীত আরোগ্য করা যাইতে পারে না। তাই ম্যানেজমেন্টটা এবং জলাভূমিতে বাস করা রোগীর পুনরাক্রমণ রোধ করতে গেলে চায় না। যদি আবারও হয় এবং জলাভূমিতে সে বাস করে, স্বাস্থ্যবিধি মেনে না চলে,
তাহলে তখন আর চায়না দ্বারা কাজ হবে না, তখন আমাদের গভীর অ্যান্টিথোরিক ওষুধ প্রয়োগ করতে হবে। এই প্রকার ব্যক্তিদের অভ্যন্তরে সোরা পুষ্টি লাভ করিবার চেষ্টা করিয়া রোগের মূল রূপে বর্তমান রহিয়াছে, এবং তাদের সবিরাম জ্বর জলাভূমিতে থাকিলে সোরা নাশক চিকিৎসা দিতেও আরোগ্য করা যাইতে পারে না। অনেক সময় এরূপও হয়, এই সকল রোগী অবিলম্বে জলাভূমির পরিবর্তে শুষ্ক পার্বত্য প্রদেশে গমন করিলে দৃশ্যত আরোগ্য লাভ করে, জ্বর তাজাকে পরিত্যাগ করে, যদি তাহারা গভীরভাবে রোগ মগ্ন না হয়, গভীরভাবে আক্রান্ত যদি না হয়। অনেক সময় সামান্য ব্যাপারগুলি স্থান ত্যাগ করলে সোরা অবদমিত হয়ে যায় এবং সে সুস্থ থাকে। যদি সোরা তাহাদের মধ্যে সম্পূর্ণরূপে পরিপুষ্ট না হয়, পুনরায় সুপ্ত অবস্থায় ফিরিয়া আসিতে পারে, কিন্তু তাহারাও সোরা নাশক চিকিৎসা ব্যতীত সম্পূর্ণ স্বাস্থ্য ফিরিয়া পাইতে পারে না। এদেরও যদি অ্যান্টিথোরিক ওষুধ দিয়ে চিকিৎসা না করা যায়, তাহলে পূর্ণ স্বাস্থ্য ফিরিয়া পাবে না। সেই রোগ হওয়ার পরে আর আমি সেই সুস্থ হচ্ছি। যেমন আমাদের কার্ভেজ আছে, কার্ভেজ তো গভীর অ্যান্টিথোরিক মেডিসিন। কার্ভেজ ওষুধটা তৈরি কি থেকে? কি থেকে? কয়লা, কাঠ কয়লা থেকে ওষুধটা তৈরি। তাহলে কার্ভেজের মধ্যে আছে চায়না। চায়না তো আমার অ্যান্টিথোরিক নয়। সালফার বা অন্যান্য যে মেডিসিন প্রয়োজন হবে, সিমিলিয়ারিটি হবে, যে অ্যান্টিথোরিক মেডিসিন সিমিলিয়ার হবে তাকেই ব্যবহার করতে হবে, এটা নিয়ম। 245 এইরূপে হোমিওপ্যাথি চিকিৎসায় রোগের প্রধান প্রকারভেদের উপর এবং তাদের সহিত সম্বন্ধ বিচিত্র ঘটনাবলীর উপর, যে কোনো রোগের প্রকারভেদের উপরে, আমি যে ডিজিজ ক্লাসিফিকেশন করেছিলাম, সেই ডিজিজ ক্লাসিফিকেশনটা যদি আমাদের মনোমধ্যে থাকে, তাহলে আমরা অনেক কিছুই ধারণা করতে পারি। আর প্রকারভেদের উপর এবং তাদের সহিত সম্বন্ধ বিচিত্র ঘটনা মানে রোগের ক্লাসিফিকেশন করলাম, রোগীর মধ্যে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণগুলি সংগ্রহ করলাম, তাহলে কি হবে? আমাদের ওষুধটা নির্বাচন হবে। আচ্ছা, ঘটনাবলীর উপরে কত মনোযোগ দেওয়া উচিত তা দেখাইয়া আমরা ঔষধ সমূহ এবং তাহাদের ব্যবহার বিধি সম্বন্ধে, তাহাদের ব্যবহারকালে পালনীয় প্রত্যাদি বিধিনিষেধ সহ আমাদের বক্তব্য বলিতে যাইতেছি। তার মানে এরপরে আমরা কি বলবো? ডিজিজ ক্লাসিফিকেশন করার পরে রোগের শ্রেণীবিন্যাস করব, ওষুধের শ্রেণীবিন্যাস করব, রোগ লক্ষণের মধ্যে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ, মানসিক লক্ষণ, মডালিটিস লক্ষণ, এগুলির সাথে রোগীর ওষুধের সিমিলিয়ারিটি করে ওষুধ নির্বাচন করব। এত পর্যন্ত হলো। এইবার ওষুধ প্রয়োগবিধি সম্বন্ধে আমাদের কিন্তু 246 থেকে আলোচনা করা হবে। ঠিক আছে?